সেই মানুষটাকে নিয়ে আজকে যেভাবে বলা হচ্ছে আম্বেদকর আম্বেদকর করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। দেশের যারা আইকন তাদেরকে কোনোভাবে ছোট করা হবে এই জিনিস আমরা কখনোই মেনে নেব না। কালিমালিপ্ত করছে বিজেপি এবং তাদের নমিনেটেড কিছু সাংবিধানিক পদে বসে থাকা কিছু মানুষজন, সেটা কখনোই অ্যালাউ করা যাবে না। এবং তার বিরুদ্ধে একজন নাগরিক হিসেবে রাহুল গান্ধী মহাশয়কে যেরকম দেখেছি, তিনি কাউকে ধাক্কা মারতে পারেন, ফেলে দিতে পারেন, এই জিনিসটা তো আমরা ভাবতেই পারছি না। তো কোর্টের জুরিসডিকশনে আমার মনে হয় আমাদের কথা বলা উচিত নয়। শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি প্রাক্তন রেলমন্ত্রী, সেইটুকু তাকে সম্মান দেয় না। তো তাদের লজ্জা করে না যে তাদের থেকে 50-50 চাইছে, শেয়ার চাইছে। মানে অশ্বিনী বৈষ্ণব তিনি যেই কথা বলেছেন, আমার মনে হয় সবার আগে এত রেল দুর্ঘটনা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যেই মানে মানুষগুলো মারা যাচ্ছে, শয়ে মানুষ মারা যাচ্ছে, সেটা নিয়ে তার ভাবা উচিত। তিনি কোন লজ্জায় এতদিনে রেলমন্ত্রী আছেন সেটাই ভাবছি। ভারতীয় সংবিধানের প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিতর্কিত মন্তব্যে এবার আপনারা পথে নামতে চলেছেন। সর্বপ্রথম আপনাদের তরফ থেকেই এর আপত্তি বা এর প্রতিবাদ এসেছিলেন। কি মনে হয় এই যে পথে নামা শুরু করছে, এর আগে আমরা দেখেছিলাম ওয়াকফ বোর্ড নিয়েও আপনারা নেমেছেন, বারংবার নেমেছিলেন, কোনো কি সুরাহা হবে এই জিনিসে? দেখুন, সুরাহা হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু এই ধরনের যখনই কোনো আঘাত নামে, সেটা সমাজের যে কোনো স্তরের মানুষের জন্য হোক, আজকে বি.আর. আম্বেদকরকে নিয়ে বলা হবে, এটা ভাবা যায়? বাবা সাহেব যিনি সংবিধান প্রণেতা, তিনি শুধুমাত্র দলিতদের নেতা নন, তিনি আমাদের প্রত্যেকটা ভারতবাসীর প্রত্যেকটা মানুষকে তার অধিকার সুনিশ্চিত করেছেন। সেই মানুষটাকে নিয়ে আজকে যেভাবে বলা হচ্ছে আম্বেদকর আম্বেদকর করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। কে বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই জিনিসটা মেনে নেওয়া যায় না। এবং এই ধরনের যে কোনো বিষয়ে তৃণমূল কংগ্রেস সবার আগে, সবার প্রথমে মানুষের কথা বলে এবং আমাদের দেশের যারা আইকন তাদেরকে কোনোভাবে ছোট করা হবে এই জিনিস আমরা কখনোই মেনে নেব না। সেই কারণে 23 তারিখ আমাদের সমাবেশ হবে, আমরা প্রতিবাদ সমাবেশ হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দেবেন। দাদা, আমরা যেটা দেখলাম যে এই ইস্যুতেই সবার প্রথমেই তৃণমূলই আওয়াজ তুলেছিল এবং তৃণমূলের পথে হেঁটেছে কংগ্রেসও। অর্থাৎ আমি বলছি যে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে আম্বেদকর ইস্যুতে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো কংগ্রেস। কিন্তু প্রশ্ন এটাই, আপনারা তো জগদীপ ধনকরের বিরুদ্ধেও তো আপনারা অনাস্থা প্রকাশ করেছিলেন, কিন্তু তার সেই প্রস্তাব কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। না, তিনি তো নিজেরটাই নিজে খারিজ করেছেন। কিন্তু দেখুন, এই আম্বেদকর ইস্যুতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে যে কথা বলেছেন, তার বিরুদ্ধে সবার আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মাননীয় ডেরেক ওব্রায়েন তিনি স্বাধিকার ভঙ্গের প্রিভিলেজ নোটিশ এনেছেন। এবং তারপরে এখন কংগ্রেসও সেটা করছে, খুবই ভালো কথা, আমাদের মাননীয় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে করছেন। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন যে এটা কি স্বীকৃত হবে, দেখুন, জগদীপ ধনকর তো তার বিরুদ্ধে অনাস্থাটা সে নিজেই অস্বীকার করে দিয়েছে। কিন্তু যাই হোক, আমরা আবার এরপরে যখন আবার যখন সেশন হবে তখন আমরা আবারও এই ইস্যুটা তুলব। কারণ এইভাবে আমাদের সংবিধানকে বা আমাদের সংসদকে যেরকমভাবে বারবার কালিমালিপ্ত করছে বিজেপি এবং তাদের নমিনেটেড কিছু সাংবিধানিক পদে বসে থাকা কিছু মানুষজন, সেটা কখনোই অ্যালাউ করা যাবে না। এবং তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ভারতবর্ষের জনগণ আমাদের অপোজিশনের রোলটা প্লে করতে দিয়েছে। তৃণমূল কংগ্রেস সংসদের দ্বিতীয় বৃহত্তম অপোজিশন পার্টি, আমাদেরকে সেই রোল প্লে করতে হবে, সেটা আমরা করছি। আমরা দেখলাম এই ইস্যুতেই এই রাজ্যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘাত, যেখানে বলা হচ্ছে সংসদে কংগ্রেস সাংসদ তিনি বিজেপি সাংসদকে ধাক্কা মেরেছেন এবং সেই আজ এই রাজ্যেও এসে পড়ছে। এই রাজ্যে যে আন্দোলন চলছে কংগ্রেসের তরফ থেকে বারংবার আমরা দেখছি এই ইস্যুতে, এটাকে কি আপনারা সমর্থন করেন? দেখুন, আমি কংগ্রেসের মুখপাত্র তো নই, কিন্তু এটুকু বলতে পারি, একজন নাগরিক হিসেবে রাহুল গান্ধী মহাশয়কে যেরকম দেখেছি, তিনি কাউকে ধাক্কা মারতে পারেন, ফেলে দিতে পারেন, এই জিনিসটা তো আমরা ভাবতেই পারছি না। তো এই পুরো জিনিসটা একটা মেড আপ থিং, একটা ডাইভার্শনারি ট্যাকটিক, মানে মানুষকে একটা অন্য দিকে একটা চালিত করার জন্য এই ধরনের কিছু ইস্যু তৈরি করা হচ্ছে। বি.আর. আম্বেদকর সম্বন্ধে অমিত শাহ যে ভঙ্গিতে, যে ভাষায় তিনি কথা বলেছেন, তা সারা ভারতের মানুষ ছিচি করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত সেটার জাস্টিফিকেশন দেওয়ার জন্য টুইট করতে হচ্ছে। তো এখান থেকেই তারা বুঝতে পারছেন যে জিনিসটা তারা ভুল জায়গায় তারা পা দিয়েছেন এবং তার জন্য তারা ভীত। আজকে আমরা দেখছি যে বিজেপির কিছু সাংসদরা
আমি দেখলাম একজন প্রতাপ সারেঙ্গি বলে উড়িষ্যার একজন সাংসদ, তিনি বলছেন তাকে নাকি ফেলে দেওয়া হয়েছে, তার মাথায় কেটে গেছে, কখনো এইটুকু ব্যান্ডেজ ছিল, তারপর হঠাৎ দেখছি এত বড় ব্যান্ডেজ হয়ে গেছে, কালকে দেখবো পুরো মামি হয়ে যাবেন হয়তো। তো এই ধরনের মানুষরা, এদের মিথ্যাচার করাটা এদের একটা স্বভাব, এবং এগুলো সমস্তটাই ডাইভার্শনারি ট্যাকটিক, এবং তারা সোশ্যাল মিডিয়াতে তাদের ইমেজ ম্যানেজমেন্ট করছে এটা। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি যে ইডির তরফ থেকে একটি চার্জশিট দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। ইডির পঞ্চম অতিরিক্ত চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্স সংস্থাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, এবং যেটা তিনি ইডি দাবি করছে যে সম্পূর্ণভাবে লেনদেন ছাড়াই তাদের অ্যাকাউন্টে অনেক টাকা জমা পড়েছে, এবং এই যে চার্জশিট সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চয়ই লিপস অ্যান্ড বাউন্সের সিইও, কিন্তু এই বিষয়টা একটা বিচারাধীন বিষয়, এবং ইডি একটা কিছু বললো সেটা তো হয়ে গেল সেরকমটা নয়। জিনিসটা কোর্টে তাদেরকে পেশ করতে হবে, সাবজুডিস ম্যাটার। এর মধ্যে আমার মনে হয় জিনিসটা কোর্টের ওপরেই আমাদের ছেড়ে দেওয়া উচিত, আমাদের দেখা উচিত কোর্ট কি বলছে, কারণ তারা যে ইনভেস্টিগেট করে তারা যেই তথ্য বা হোয়াটএভার সেটা আদৌ সঠিক না বেঠিক এই বিচারগুলো করে হচ্ছে কোর্ট। তো কোর্টের জুরিসডিকশনে আমার মনে হয় আমাদের কথা বলা উচিত নয়। আমাদের দেখা যাক এই বিষয়টা কত কিছু হয়, কিন্তু যদি কোথাও কোনো মানে কোনো গলদ থাকে সেটা প্রপার তদন্তের মাধ্যমে উঠে আসুক, সেটা প্রপার বিচার হোক, এটা আমরা চাই। দাদা, আমরা দেখলাম যে অবহেলা কাণ্ডে বারংবার আন্দোলনকারীরা তাদের ধর্নার জন্য তারা আদালতের দ্বারস্থ হয়, এবং বারংবার রাজ্যের তরফ থেকে তাদেরকে নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়, এটা তাদের দাবি। এবং অবশেষে 20 থেকে 26 তারিখ তাদের ধর্না শুরু হচ্ছে, একদম যেখানে ওয়াই চ্যানেলে আমরা কথা বলছি, এবং তাদের যে আবার নতুন করে এই যে ধর্না শুরু হচ্ছে সেটাকে কুণাল ঘোষ তিনি কটাক্ষ করছেন, নাটক করছেন। এই বিষয়টাই কি বলবেন? কারণ কোথাও যে যারা আন্দোলনকারীরা তাদের যারা একদম স্বচ্ছভাবে আন্দোলনে নামছে, আমি সব সংখ্যক বলবো না, কিন্তু কিছু তো আছে স্বচ্ছ সংখ্যক, তাদের তো ভাবে আঘাত পৌঁছানোর মতন কথা না এটা। না না, কেউই স্বচ্ছভাবে নামছে না। যারা বিষয়টায় প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ব্যবসায় পরিণত করেছে, তারা যেভাবে টাকা তুলেছে, মানে টাকাগুলো করবে কি এবার, তারা কত কোটি টাকা তুলেছে সেটা তো প্রকাশিত হয়ে গেছে। কোনো রকমের রেজিস্ট্রেশন ছাড়া এই WBJDF যা টাকা তুলেছে এবং তারপরে রাস্তাঘাটে যেগুলো করেছে এবং রাজ্যকে যেভাবে কালিমালিপ্ত করেছে, দেখুন আমাদের রাজ্য সরকার বিষয়টা নিয়ে 4 দিন কাজ করার জায়গা পেয়েছে, 4 দিন, এবং প্রথম 24 ঘন্টার মধ্যে মূল এবং একমাত্র অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে। তারপরে সিবিআই জিনিসটা যদি কাজটা না করতে পারে, তারপরে এই ধরনের জিনিসগুলো করা নাটক নয়। তারা কখনো বলছেন যে সিবিআই এর কাজ পছন্দ না, কখনো বলছেন রাজ্য সরকারের কাজ পছন্দ না, এই ইনভেস্টিগেটিং অফিসারকে পছন্দ না, একে বাদ দিতে হবে, তাকে বাদ দিতে হবে, এইগুলোই তারা করে গেছেন। তারা পুরো জিনিসটাকে একটা শোম্যানশিপে নিয়ে গেছেন, তারা একটা মানুষের কাছে একটা সার্কাস করছেন বিষয়টাকে। এত একটা সংবেদনশীল বিষয় সেটাকে তারা যেভাবে, মানে আজকের দিনে লোকে হাসছে, যারা রাস্তায় দাঁড়িয়ে মানে এই ভেগগুলো দেখে আজকের দিনে মানে বাংলার মানুষ হাসছে। বাংলার মানুষ নিশ্চয়ই চায় যে অভয়া তার পূর্ণ বিচার পাক, এটা বোধহয় বাংলার প্রত্যেকটা মানুষ চায়। কিন্তু যারা এই রাস্তায় নেমে এই নাটকগুলো করছে সেটা তাদের আজকে কোনো সমর্থন নেই। তারা আজকের দিনে রাত দখল বলুন, এই দ্রোহ বলুন, যাই করছে, মানুষ হয় না, লোক হয় না। ঝালমুড়ির, আমি আগের দিন আপনাদের বলছিলাম না, এটা একটা ঝালমুড়ির প্রদর্শন হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখলাম যে ইতিমধ্যে আশমনি বৈষ্ণব তিনি রাজ্যসভায় একটি বিবৃতি দিয়েছেন, সেখানে যেটা উল্লেখ করা হচ্ছে যে প্রতি বছর ক্ষতি হচ্ছে প্রায় 500 কোটি টাকা। রাজ্য সরকারের উদাসীনতা, অসহযোগিতার কারণে এই বিপুল ক্ষতির মুখে পড়ছে কলকাতা মেট্রো, এটা দাবি করেছে মূলত রেলের তরফ থেকে। আচ্ছা, রাজ্য সরকারের থেকে তারা 50-50 মানে অর্থ চাইছে। তারা বলছেন যে রাজ্যে মেট্রো প্রকল্প হবে। দেখুন, মেট্রো মানে কলকাতা মেট্রো একমাত্র যেটা ইন্ডিয়ান রেলওয়েজের আন্ডারে, আর কোনো মেট্রো কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ চালায় না, সবকটাই প্রাইভেটাইজড। তো একটি মাত্র মেট্রো সেটা তারা চালাতে পারছেন না। এই যে ধরুন আমি আজকে যেখানটা দাঁড়িয়ে আছি, এই দক্ষিণেশ্বরের এই মেট্রো, এই সমস্ত কিছু তো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এইগুলোর টাকা বরাদ্দ করা আছে। তো তাইলে আজকে তারা মানে রাজ্য সরকারের থেকে 50-50 তারা চাইছেন, তারা কোন লজ্জায় চাইছেন? তারপরে তারা মানে তাদের এতটুকু সৌজন্যবোধ নেই। দেখুন, এটা বিজেপির বিষয় না, এটা ভারত সরকারের বিষয়। ভারত সরকারের লজ্জা করে না যখন এই মেট্রোগুলো মানে নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট পর্যন্ত করে না, তাকে যথাযোগ্য সম্মানটুকু দেয় না।
তিনি শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি প্রাক্তন রেলমন্ত্রী, সেইটুকু তাকে সম্মান দেয় না। তো তাদের লজ্জা করে না যে তাদের থেকে 50-50 চাইছে, শেয়ার চাইছে? তারপরে আমি শুনলাম কোথায় বলছে যে মানে জমি অধিগ্রহণের, দেখুন রাজ্য সরকারের তো জমি অধিগ্রহণের প্রপার পলিসি আছে, যে যার থেকে নিতে হবে তাকে এগ্রি করতে হবে, যার জমি তাকে এগ্রি করতে হবে, এবং তাকে যথাযথ কম্পেনসেশন দিয়ে সেই জমি অধিগ্রহণ করতে পারে। এটা রাজ্য সরকারের ক্লিয়ার পলিসি। সেই পলিসিটা মেনে তারা জমি অধিগ্রহণ করছে না কেন? ভারতীয় রেল জমি অধিগ্রহণ করছে না কেন? তারা যদি করে তো তাহলে কোনো সমস্যাই থাকে না। তো দেখুন, এইগুলো হচ্ছে নাটকবাজি কথাবার্তা। এগুলো মানে অশ্বিনী বৈষ্ণব তিনি যেই কথা বলেছেন, আমার মনে হয় সবার আগে এত রেল দুর্ঘটনা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যেই মানে মানুষগুলো মারা যাচ্ছে, শয়ে মানুষ মারা যাচ্ছে, সেটা নিয়ে তার ভাবা উচিত। তিনি কোন লজ্জায় এতদিনে রেলমন্ত্রী আছেন সেটাই ভাবছি। আমরা এই প্রসঙ্গে আরেকটি যাব বাংলারই, যে মূলত গতকালই আমরা দেখলাম যে বাংলাদেশে অশান্তি আবহে বাংলায় দুজনকে গ্রেফতার করলো STF। প্রশ্ন এটা হচ্ছে, এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের কর্মকাণ্ডে বা যারা হয়তো অভিযুক্ত কোনো না কোনো বিষয়ে বাংলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো সেখানেই বাংলা কি ধীরে ধীরে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে? এই অপরাধী যাদের ধরা হয়েছে সেটা ধরেছে রাজ্য পুলিশ, ঠিক আছে? আর এই দুজন ব্যক্তি তারা কোথা থেকে এসেছেন সেটা আপনারা একটু দেখুন। তারা বিহারের গয়া থেকে এসছে। তো বিহার থেকে কেন বারবার, সেখানে তো NDA সরকার আছে, নীতিশ কুমার আর বিজেপির সরকার আছে, সেখান থেকে কেন বারবার এই গুন্ডাদের বাংলায় পাঠানো হচ্ছে? এটা তো আমরা নিয়মিত দেখছি। কিছুদিন আগে ওই একটা চক্র ধরা পড়লো না, যেখানে আমাদের বাংলার টাকা চলে যাচ্ছিল তাদের অ্যাকাউন্টে? আজকে আমরা দেখছি যে এখানে আগ্নেয়াস্ত্র সহ সেখানকার মানে দুষ্কৃতীদের ধরছে তো বাংলার পুলিশ। তো বাংলার পুলিশ প্রশাসন সজাগ আছে বলেই এরা ধরা পড়ছে, কিন্তু বিহারে ধরা পড়ে না। বিহার থেকে তারা বাংলায় পালিয়ে আসছে। এটাই বোঝা যায় যে বিহারের বা বিজেপি শাসিত যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো, সেখানের আইন পরিস্থিতিটা কি সেটাই বোঝা যায়। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে যাব। এটা শেষ প্রশ্ন, যে আমরা বাংলাদেশে অগ্নিগড়া পরিস্থিতি দেখছি নানান ধরনের মন্তব্য প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি। এবার দেখা গেল যে বাংলাদেশের নতুন মানচিত্র প্রকাশ করার হুঙ্কার দেওয়া হয়েছে। সেখানে দেখাতে হবে আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, এমনটাই তারা মন্তব্য করেছেন। নতুন মানচিত্র তৈরি করার জন্য বলা হচ্ছে ইউনূস সরকারকে। তারা বলছেন 14 কোটি মুসলিম সাথে আছে। আমরা কি ললিপপ খাবো? তারা কিছুদিন আগে যেটা বলেছিলেন যে বাংলা, বিহার, উড়িষ্যা সব দখল করে নেবো, এখন তো কলকাতা দখল করব, কলকাতায় তারা বোধহয় ঠেলা রিক্সা নিয়ে আসবে শুনছিলাম। তো এবার জিনিসটা এতটাই এখন হাস্যকর হয়ে গেছে, তাদের অবস্থানটা, সেখানকার লোকেরা যা পাচ্ছে তাই বলছে। এটাই হয়, একটা দেশ যখন তাদের ইলেকটেড সরকার সেখানে পড়ে যায় এবং তারা একটা ধর্মীয় মৌলবাদের দিকে তারা ঝুঁকে পড়ে, তখন এই ধরনের ফাঁকা আওয়াজ অনেক শুনতে পাওয়া যায়। একটা কথা আছে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তো তাদের কিছুই নেই, ভারতবর্ষকে কিছুই করতে হবে না। ভারতবর্ষের থেকে আমরা যদি ওই মানে সব ফেসবুকে এখন লেখালেখি চলছে, আমরা যদি মানে সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে দিই তাহলেই বাংলাদেশ ক্যাপচার হয়ে যাবে। তো আমি এই ধরনের ক্যাপচার, মানে এটা পুরোটাই আমি একটা ইয়ার্কি করে কথাটা বললাম। দেখুন, ভারতবর্ষ মনে করে আমরা বাংলাদেশের একটা এল্ডার ব্রাদার ভূমিকায় চিরকাল আছি। বাংলাদেশ গঠন হয়েছে ভারতবর্ষের দয়ায়। ইন্দিরা গান্ধী তার এবং ভারতীয় আর্মি তাদের সক্রিয় ভূমিকার জন্য বাংলাদেশ আজকে তৈরি হয়েছে। সেখানে আজকে বাংলাদেশের কিছু এই ধরনের লোকজন কিছু কথা বলছে, এগুলোর কোনো মানে নেই। এগুলো ওই বিকেলবেলা চায়ের দোকানে ঠাট্টা করার জন্যই এগুলো ঠিক আছে। এগুলোতে কোনো আমল দেওয়ার প্রয়োজন নেই। আমরাই দিচ্ছি না, আমরা একটা বিরোধী দল হয়েই দিচ্ছি না, তো ভারতের দেওয়ার প্রশ্নই ওঠে না। ত্রিপুরা, অসম এবং বাংলার ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য ভারতের ইন্টিগ্রাল পার্ট, এবং ভারতের ইন্টিগ্রিটি, সভারেনিটি নিয়ে যদি কোনোদিনও কোনো কোয়েশ্চেন আসে, আমরা চুপ করে বসে থাকবো না, আমরা ললিপপ খাবো না। আমরা জানি যে একটি মানচিত্র প্রকাশ করেছিলেন ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা, পরে ভারতের চাপে সে মানচিত্রকে তাকে সরিয়ে দিতে হয়। মানে এটা কতটা ভারত ইউনূসের সরকার হচ্ছে একটা অবৈধ সরকার। সেখানকার যে সংবিধান আছে, বাংলাদেশের যে সংবিধান আছে, এটা একটা সেই সংবিধান অনুযায়ী কোনো সরকার নয়। এর সাথে আমাদের ভারতের কোনো ডিপ্লোম্যাটিক টাইস থাকতে পারে বলেই আমি মনে করি না। যাই হোক, এটা একটা আন্তঃরাষ্ট্রীয় বিষয়, সেই বিষয়ে এর বেশি আমার কিছু বলার নেই। তবে ইউনূস সরকারকে তারা কি সিদ্ধান্ত নিল, তারা কি করলো, তারা নাকি শুনছি জয় বাংলা তুলে দেবে, কাল শুনছি তাদের জাতীয় সঙ্গীত তুলে দেবে, তারা যা খুশি করতে পারে। বাংলাদেশ উচ্ছন্নে যাচ্ছে, সেটা যদি সেখানকার মানুষ যদি মেনে নেয়, কিছু বলার নেই।
কিন্তু যতক্ষণ একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকার সেখানে আসছে, তাদেরকে কোনো রকমের আমল দেওয়ার ভারতের তরফে, ভারতের মতন একটা মানে ইমার্জিং সুপার পাওয়ার, ঠিক আছে, এ বিষয়ে দেখুন, এ বিষয়ে আমরা কমপ্লিটলি প্যাট্রিয়টিক। এ বিষয়ে আমাদের ভারতের যা ভূমিকা থাকবে, আমাদের ভারত সরকারের যা ভূমিকা থাকবে তার সাথে আমরা সম্পূর্ণভাবে আছি। এই ধরনের এই ম্যাপ প্রকাশ করে, এই সমস্ত জিনিসগুলো চায়নার থেকে শিখছে। চায়না মাঝে মাঝে করে না, অরুণাচলকে তাদের দেখায় বা টিবেটকে, টিবেট তো তারা তো মানে কবজা করে রেখেছে, তারা লাদাখকে তারা তাদের অংশ বলে দেখায়। এগুলোতে আমাদের আমল দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ভারতবর্ষ অত্যন্ত শক্তিশালী একটি দেশ, তারা নিজেদের ইন্টিগ্রিটি রক্ষা করতে পারবে বলে আমার সম্পূর্ণ বিশ্বাস। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।